হে এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা পড়বো তোমাদের যে মেজর ক্রপস এবং এই মেজর ক্রপস এর মধ্যে কি কি ফুড ক্রপস, কি কি নন ফুড ক্রপস, এই সমস্ত আমরা দেখবো। প্রিভিয়াস ভিডিওতে আমরা কি পড়েছি? প্রিভিয়াস ভিডিওতে আমরা পড়েছি যে ক্রপিং প্যাটার্ন। ক্রপিং প্যাটার্নের মধ্যে আমরা দেখলাম যে কোনটা রবি ক্রপ, কোন কোন ক্রপ গুলো হচ্ছে খারিফ এবং কোনটা জাইদ। এবার আমরা পড়বো যে মেজর, যে এগ্রিকালচার একটা ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ যে মেজর যে আমাদের যে সমস্ত ক্রপ রয়েছে, অর্থাৎ আমরা যে ক্রপ গুলো তো কোন রিজিয়নে গ্রো করে সেটা তো দেখলাম। এবার তার মেজর ক্রপ গুলো সেইগুলো আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। অ্যাকচুয়ালি ইন্ডিয়া কি? ইন্ডিয়া ইজ এ এগ্রিয়ান পাওয়ার হাউস উইথ এ ডাইভার্স রেঞ্জ অফ ক্রপ কাল্টিভেটেড অ্যাক্রস দ্য ইন্ডিয়া। ঠিক আছে, অ্যাক্রস দ্য ল্যান্ডস্কেপ বলতে পারি, কারণ ইন্ডিয়াতে যে ল্যান্ডস্কেপ আছে তার তো ইউনিফর্মলি সমস্ত ল্যান্ডস্কেপ সব জায়গায় ডিস্ট্রিবিউটেড নাই। কোথায় পাহাড়, কোথাও পাহাড় পর্বত বেশি আছে, কোথাও প্লেন রিজিয়ন বেশি আছে, কোথাও প্ল্যাটু রিজিয়ন বেশি আছে। তো অ্যাকর্ডিং টু সেই ক্লাইমেটিক কন্ডিশনের উপর কি করেছে ইন্ডিয়াতে যে ভাস্ট এই যে ক্রপ প্যাটার্ন আমরা দেখলাম যে ক্রিয়েট হয়েছে। এবং এই ক্রপ প্যাটার্ন ইন্ডিয়াতে আছে বলে যে ইন্ডিয়ার যে হিউজ যে পপুলেশন, সেই জন্য আমাদের ফুড সিকিউরিটি, সেই ফুড সিকিউরিটিকে আমাদের এই যে মেজর ক্রপ গুলো আছে সেগুলো আমাদের কিন্তু এই ফুড সিকিউরিটিকে এনসিওর করে। এই ফুড সিকিউরিটি পাশাপাশি এই মেজর ক্রপ গুলো কি করে, তার সাথে সাথে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে যে সমস্ত র মেটেরিয়াল ইউজ হয়, যে সমস্ত ক্রপ হয়, সেগুলো সব তো আমাদের স্টেপল ক্রপ বা আমাদের ফুড ক্রপ নয়। কিছু ক্যাশ ক্রপও আছে যেগুলো আমাদের ইন্ডাস্ট্রি পারপাসে ইউজ হয়, যেমন কটন হতে পারে, কটন, জুট, টি, এই সমস্ত গুলো, রাবার, এগুলো ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল প্রোভাইড করে। হুইট থেকেও হয়। ঠিক আছে, তো এই যে মেজর ফুড ক্রপ, যে ফুড প্যাটার্ন দেখছো, এটা আবার কিন্তু বিভিন্ন রিজিয়নে কিন্তু বিভিন্ন অ্যাকর্ডিং টু ক্লাইমেটিক কন্ডিশন ওয়াইজ সেটা পপুলার, তাই না? যেমন কি রাইস, আমাদের রাইস, যেমন কি রাইস হচ্ছে একদম স্টেপল ক্রপ কোথায়, মেনলি আসাম থেকে আরম্ভ করে ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা থেকে আরম্ভ করে মোটামুটি অল ওভার ইন্ডিয়ায় বলা যায়, নর্দার্ন পার্টটা বাদ দিয়ে। আবার অন্যদিকে আবার কি যে জুট তো নয়, হুইটটা আবার কি, হুইটটা আবার মেনলি আবার নর্দার্ন পার্টে, একদম বিহার, উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে একদম হরিয়ানা, পাঞ্জাব থেকে আরম্ভ করে একটা ডমিনেট করছে হুইট। আবার সুগার কেন থেকে আরম্ভ করে, সুগার কেনটাও নর্দার্ন পার্ট থেকে আরম্ভ করে মহারাষ্ট্র এদিকটা মেনটেন করছে। ঠিক আছে, তো এই যে আমাদের ফুড ক্রপ, এটা আমাদের ফুড সিকিউরিটিও দিচ্ছে, তার সাথে সাথে কি করছে, আমাদেরকে ন্যাশনাল ইকোনমির যে আমাদের যে ইকোনমিক প্রসপারিটি, সেটাও কিন্তু এনহ্যান্স করছে আমাদের এই ফুড ক্রপ। ঠিক আছে, তাহলে এই যে ফুড ক্রপ আমরা দেখলাম, এবার এই ফুড ক্রপের ভাগ কি কি, অর্থাৎ মেজর ক্রপের, অর্থাৎ সব ক্রপ তো খাওয়া হয় না। তাহলে একটা হচ্ছে ফুড ক্রপ, একটা হচ্ছে ফুড ক্রপস, আর সেকেন্ড হচ্ছে নন ফুড ক্রপ, নন ফুড ক্রপস। তাহলে একটা হলো ফুড ক্রপস, ঠিক আছে, আর একটা হচ্ছে নন ফুড ক্রপস। তাহলে ফুড ক্রপস মানে যেগুলো আমরা খাচ্ছি, ঠিক আছে, হুইট থেকে আরম্ভ করে, পালসেস থেকে আরম্ভ করে, তারপর টি, তাই না, কফি, এই সমস্ত ফুড ক্রপের মধ্যে পড়ছে। আর নন ফুড ক্রপ মানে যেগুলো আমাদের খাওয়ার জন্য নয়, ইন্ডাস্ট্রিয়াল পারপাস ইউজ হচ্ছে, জুট, কটন কি আমরা খাই, সেই জন্য এটা নন ফুড ক্রপ। আবার এই ফুড ক্রপের মধ্যে আবার কিছু ভাগ আছে। একটা হচ্ছে কি, যে ফুড ক্রপের মধ্যে একটা হচ্ছে গ্রেন, আর সেকেন্ড হচ্ছে আদার দ্যান গ্রেন। গ্রেন আর আদার দ্যান গ্রেনের মধ্যে পার্থক্য কি, অর্থাৎ যে সমস্ত ফুড ক্রপ গুলো দানা শস্য, দানা মানে হুইট, ঠিক আছে, পালসেস, তারপর প্যাডি, এই সমস্ত, তারপর মেজ, ভুট্টা, এগুলো সব কিন্তু দানা। ঠিক আছে, দানার মধ্যে সেই কি বলে, গ্রেন বলা হয়। আর কিছু কিছু আছে যেগুলো, যেমন আদার দ্যান গ্রেন মানে কি দানা নয়, কোনগুলো, যেমন আমাদের চা তো দানার মতো কোনো একটা সিস্টেম নেই যে চা একটা পাতা টাইপের, সেটাকে ড্রাই করে সেটাকে কি করা হয়, সেটাকে চায় পানীয় হিসেবে খাওয়া হয়। চা, কফি, এগুলো হচ্ছে আদার দ্যান ফুড ক্রপ। তাহলে প্রথমে আমরা আজকে এই সমগ্র ভিডিওতে আমরা মানে এটা একটা অনেকটা বড় ভাস্ট ভিডিও, সেজন্য আমরা এটাকে দুটো সেগমেন্টে এই ভিডিওটা আমরা করব। প্রথমে আমরা মেজর ফুড ক্রপের মধ্যে প্রথমে যে গ্রেন যে পোর্শনটা রয়েছে,
অর্থাৎ এই গ্রেন পোর্শনটা আজকে আমরা কমপ্লিট করে নেবো। অর্থাৎ গ্রেনের মধ্যে কি কি আছে সেটা দেখে নেবো। প্যাডি, হুইট, মেজ, মিলেট যেমন জোয়ার, রাগি, বাজরা থেকে আরম্ভ করে পালসেস পর্যন্ত আজকে আমরা এই ভিডিওটা কমপ্লিট করব। সুতরাং দেখে নেওয়া যাক যে আমাদের মেজর ফুড ক্রপের মধ্যে অর্থাৎ গ্রেনের মধ্যে কি কি রয়েছে, সেটা আমরা ডিসকাস করব নেক্সট স্লাইডে। এবার আমরা রাইস দেখব। অর্থাৎ মেজর যে ক্রপস এর মধ্যে আমরা প্রথমে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা ফুড ক্রপ, একটা নন ফুড ক্রপ, তাই তো। এবার ফুড ক্রপের মধ্যে কি দেখবে আমরা ডিভিশন করলাম, একটা হচ্ছে গ্রেন আর একটা হচ্ছে আদার দ্যান গ্রেন। গ্রেনের মধ্যে প্রথমে আছে রাইস। অর্থাৎ রাইস আমরা দেখে নেবো যে রাইসের পজিশন কি ইন্ডিয়াতে। এটা হচ্ছে রাইস মোটামুটি ভারতের মানে কয়েকটা রিজিয়ন বাদ দিয়ে সমস্ত রিজিয়নে কিন্তু রাইস প্রডিউস হয়, ঠিক আছে, উৎপাদন করা হয়। কারণ কি বলেছে, ইট ইজ দ্য স্টেপল ফুড ক্রপ, ঠিক আছে। এটা হচ্ছে মেন মুখ্য খাদ্য তালিকার মানে মুখ্য খাদ্য কিসের জন্য, প্রাইম ফুড ক্রপ অফ দ্য মেজরিটি অফ দ্য পিপল অফ ইন ইন্ডিয়া। অর্থাৎ ইন্ডিয়ার ম্যাক্সিমাম লোকেরই কি হচ্ছে স্টেপল ফুড ক্রপ হচ্ছে কি রাইস, তাই তো। আর একটা কি, ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ রাইস আফটার চাইনা। তাহলে চাইনা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাকশনের দিক থেকে, রাইস প্রোডাকশনের দিক থেকে ইন্ডিয়া কত নম্বর র্যাঙ্ক হোল্ড করছে, সেকেন্ড। ফার্স্ট কে আছে চাইনা। এবার আমরা দেখে নেবো যে রাইসের যে গ্রোয়িং কন্ডিশন গুলো দেখে নেবো, তার অর্থাৎ অ্যাটমসফিয়ারিক কন্ডিশন কিরকম এরিয়াতে এবং কোন স্টেটে রাইস উৎপাদিত হয় সেটা আমরা দেখে নিচ্ছি। এবার হচ্ছে ক্রপিং সিজন, অর্থাৎ কোন সিজনে রাইসটা হয়। প্রথমে আগের ভিডিও মনে করো যে রাইস আমরা দেখেছিলাম যে রাইসে একটা ভাগ করেছিলাম, তাই তো, যে রাইস ম্যাক্সিমাম কোন টাইমে স্টার্ট হচ্ছে, অনসেট অফ মনসুনে স্টার্ট হচ্ছে, তাই তো। এবং অনসেট অফ মনসুনে ছাড়াও রাইস মোটামুটি তিনটে কিছু কিছু রিজিয়ন, ওয়েস্ট বেঙ্গল, কোস্টাল রিজিয়ন অফ উড়িষ্যা, আসাম, এই রিজিয়ন গুলোতে কিন্তু থ্রু আউট দ্য ইয়ার কি হচ্ছে রাইস কিন্তু কাল্টিভেট হচ্ছে তিনটে আলাদা আলাদা টাইমে, আউশ, আমন, বোরো, ঠিক আছে, আমরা আগের ভিডিওতে পড়েছি। তো এখানে তাহলে এখানে আমরা কি বলতে পারি, এখানে তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে খারিফ সিজন, খারিফ ক্রপ। তাহলে এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে কোন ক্রপ, আমরা খারিফ ক্রপ। অনসেট অফ মনসুনে এটা কিন্তু সোয়িং টাইম, ঠিক আছে। এবার তাহলে অনসেট অফ মনসুনে যখন হচ্ছে, তাহলে এবার টেম্পারেচারটা কেমন হবে, আমাদের বর্ষাকালে আমাদের টেম্পারেচার কেমন হয়, একদম হিউমিডিটি থাকে, তাই তো। এবং হিউমিডিটির সাথে টেম্পারেচারটা হিউমিডিটিও থাকে এবং রেনফলও হয়, তার সাথে সাথে টেম্পারেচারটা একটা গুমোট একটা আবহাওয়া থাকে। অর্থাৎ এখানে টেম্পারেচারটা লাগে হাই টেম্পারেচার, হাই টেম্পারেচার কত, মোর দেন 25 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াসের বেশি রেনফল টেম্পারেচার লাগে। আর রেনফল কত, রেনফল বর্ষাকালে আমাদের ওয়েদার কেমন থাকে, যেটা কিরকম বললাম যে একটা স্যাঁতসেঁতে একটা ভিজে ভাব থাকে, একটা গুমোট একটা আবহাওয়া থাকে। তাহলে আমাদের রেনফল এখানে কত লাগবে, এখানে মোর দেন 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। আর কি লাগবে, হিউমিড কন্ডিশন, হিউমিড কন্ডিশন। অর্থাৎ রাইস গ্রো করতে গেলে কি লাগে, রাইস প্রচন্ড গ্রো করতে গেলে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন, সব থেকে বেশি জল লাগে রাইসে, ঠিক আছে। একদম একটা পিরিয়ড অফ টাইম কি করতে হয়, যে রাইসের যে রুটটা একদম জলে ভর্তি রাখতে হয় কয়েকটা দিন, একদম দিন 15-20 একদম জলে ভর্তি থাকে, সেজন্য প্রচুর পরিমাণে জল লাগে। সেজন্য এখানে রেনফল তাহলে মোর দ্যান 100 সেন্টিমিটার লাগছে, ঠিক আছে। তাহলে প্রশ্ন হতে পারে যে তাহলে যেখানে রেনি সিজন বাদ দিয়ে অর্থাৎ অন্যান্য টাইমে ভারতের অন্যান্য জায়গায় তাহলে কি করে ধান উৎপাদিত হয়, কারণ তাহলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লাগে। তার কারণ হচ্ছে যখন অন্যান্য জায়গায় যে ধান উৎপাদিত হচ্ছে, সেজন্য হচ্ছে আমাদের যে প্রপার যে ইরিগেশন যে ডেভেলপমেন্ট হয়েছে, বিভিন্ন রকম ক্যানেল, বিভিন্ন রকম যে রিভার প্রজেক্টের মাধ্যমে কিভাবে জল পাচ্ছি, তার মাধ্যমে কিন্তু আমাদের রাইস কাল্টিভেট হচ্ছে, ঠিক আছে। এটা তো মনসুনে হলো। তাহলে প্রডিউসিং এরিয়া মানে কি বলবো, কোন কোন এরিয়াতে এটা প্রডিউস হয়, এটা হচ্ছে নর্দার্ন রিজিয়ন, নর্দার্ন প্লেন আর বেল্টিক রিজিয়ন।
নর্দার্ন প্লেন রিজিয়ন এবং ডেল্টিক রিজিয়নে ম্যাক্সিমাম, যেমন কাবেরী, গোদাবরী, তারপর দামোদর, এই সমস্ত মহানদী, এই সমস্ত ডেল্টিক রিজিয়ন গুলোতে এখানে কিন্তু কি হচ্ছে, রাইস প্রডিউস হচ্ছে। মেন স্টেট কি, ঠিক আছে, তোমাদের বইয়ে আছে দেখবে যে পাঞ্জাব, হরিয়ানা, এই সমস্ত প্রপার ইরিগেশনের মাধ্যমে, কিন্তু অ্যাকচুয়ালি রাইস প্রোডাকশনের দিক থেকে মানে থ্রু আউট ইন্ডিয়া প্রথম র্যাঙ্ক কে করে, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার। সেকেন্ড হচ্ছে কে, উত্তরপ্রদেশ। থার্ড হচ্ছে কে, পাঞ্জাব। এবং লাস্ট হচ্ছে 4 নম্বর হচ্ছে তামিলনাড়ু। এই তিনটে রিজিয়ন কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড রাইস প্রোডাকশনের ক্ষেত্রে। আমরা একটা আউটলাইন ম্যাপ যদি দেখে নিই তাহলে এটা একটা মোটামুটি একটা ইন্ডিয়ার আউটলাইন ম্যাপ। তো এই ইন্ডিয়ার আউটলাইন ম্যাপে ম্যাক্সিমাম তাহলে এই পোর্শনটা বাদ দিয়ে, ঠিক আছে, আর এদিকে এদিকে কি আছে, আসাম ব্রহ্মপুত্র নদী, আসাম ভ্যালি, এদিকে ওয়েস্ট বেঙ্গলে এই গোটা ওয়েস্ট বেঙ্গলটা, ঠিক আছে, এদিকে রাজস্থান রিজিয়ন বাদ দিয়ে মেন যে এই জায়গাটাতে কিন্তু রাইস প্রোডাকশন হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে মেন মেজর রিজিয়ন। আর বাদ বাকি যে রিজিয়নটা আছে এখানেও কিন্তু রাইস প্রোডাকশন হচ্ছে থ্রু দ্য প্রপার ইরিগেশন, এবং এটা হচ্ছে এইগুলো হচ্ছে মাইনর রিজিয়ন, ঠিক আছে, এখানেও কিছু জায়গাতে রাইস প্রোডাকশন হচ্ছে। মোটামুটি বোঝা গেল তাহলে যে থ্রু আউট দ্য ইন্ডিয়া, এখানে কিছু কিছু পকেট হয়তো বাদ যাবে, যেখানে যেমন প্লাটো রিজিয়ন আছে, এইগুলো সব পকেট গুলো বাদ যাবে, এই পকেট গুলো বাদ দিলে মোটামুটি। আর এই যে তামিলনাড়ুতে কি হচ্ছে, তামিলনাড়ু কেন 4th পজিশন কেন হোল্ড করেছে, কারণ তামিলনাড়ুতে বর্ষার সময় একটা মনসুনের ফলে তো এখানে বৃষ্টিপাত হচ্ছে, আবার যে রিটার্নিং মনসুনের ফলেও কিন্তু তামিলনাড়ুতে বছরে 2বার বৃষ্টিপাত হচ্ছে। আবার কাবেরী যে নদী আছে, কাবেরী নদী যে ডেল্টা রিজিয়ন হওয়ার জন্য এখানে জলের অ্যাভেলেবিলিটি হচ্ছে, জলের অ্যাভেলেবিলিটি পাচ্ছে। সুতরাং মোস্ট অফ দা এই রিজিয়নটাতে কিন্তু কি হচ্ছে, আমাদের রাইস গ্রো করছে। এবার আমরা বোঝা গেল তাহলে যে রাইস কোথায় গ্রো করছে এবং কোন সিজনের মেইন ক্রপ, এবং এর স্পেসিফিকেশন কি হচ্ছে। এটা হচ্ছে মোস্ট অফ দ্য ইন্ডিয়ানদের এটাকে স্টেপল ক্রপ, ঠিক আছে, মুখ্য মানে খাদ্য তালিকায় এটা রাইস পড়ে। এবার আমরা দেখে নেবো হুইট, বোঝা গেল রাইস সম্পর্কে। হুইটে দেখে নেবো কি ফিজিক্যাল কন্ডিশন, কোথায় গ্রো করে। এবার আমরা সেকেন্ড যে ফুড ক্রপ আছে অর্থাৎ গ্রেনের মধ্যে আমরা হুইটটাকে দেখে নেবো। হুইটে কি, এটা ধানের পরেই অর্থাৎ রাইসের পরেই হচ্ছে সেকেন্ড কে স্থান নিয়েছে, সে হচ্ছে হুইট। দিস ইজ দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট সিরিয়াল ক্রপ, ঠিক আছে, ইন নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, অর্থাৎ উত্তর পশ্চিম অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা থেকে আরম্ভ করে একদম রাজস্থানের উত্তর পার্টটা থেকে আরম্ভ করে একদম ওই রিজিয়নটাতে কি হচ্ছে, এই হুইটের ডমিনেন্সিটা বেশি। কারণ কি, আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা কি দেখলাম যে প্যাডি কি ছিল, অর্থাৎ রাইস ছিল স্টেপল ক্রপ, মেনলি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে আরম্ভ করে ওয়েস্ট বেঙ্গল একদম নিচের যে রিজিয়ন গুলো রয়েছে, তামিলনাড়ু, কর্ণাটক থেকে আরম্ভ করে এইগুলো হচ্ছে স্টেপল ক্রপ কি ছিল, রাইস, ঠিক আছে, আসাম, এই জন্য। এবার সেকেন্ড হচ্ছে হুইট। তাহলে বোঝা গেল যে হুইট হচ্ছে কি যে মোস্ট ইম্পর্টেন্ট যে সিরিয়াল ক্রপ, সেটা কোথায়, কোন পোর্শনে, অর্থাৎ নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি আমাদের। তারপরের বলছে, আর হুইটটা মনে রাখতে হবে, এটা কি, এটা হচ্ছে ক্রপিং সিজনের মধ্যে, এটা কিসের মধ্যে পড়ে, এটা হচ্ছে রবি ক্রপ, ঠিক আছে। রবি ক্রপের মেনলি বৈশিষ্ট্য কি, এই সমস্ত ক্রপ গুলোতে কিন্তু জল কম লাগে, তাই তো, সেই জন্য জল, যেহেতু শীতকালে, যেটা এর সোয়িং টাইম হচ্ছে শীতকালে, অর্থাৎ অক্টোবর নভেম্বরের দিকে সোয়িং টাইম, সেই জন্য এই টাইমে কি হয়, একদম খুব ঠান্ডা এটাও পড়ে না, মানে মোটামুটি উইন্টার স্টার্ট হয় সেই টাইম, এটাকে এই রবি ক্রপটাকে সোয়িং টাইমের। এবং তার ফলে এই যে সোয়িং টাইমের জন্য এর বৃষ্টিপাত তো কম লাগছেই, এবং বৃষ্টিপাত কম লাগছে মানে কি একদমই কি বৃষ্টিপাত লাগে না তা নয়, কিছু পরিমাণে বৃষ্টিপাত লাগে, সেটা হচ্ছে 50 to 55 সেন্টিমিটার অ্যানুয়াল রেনফল, ঠিক আছে। এবং
এর থেকে যদি কমও বৃষ্টিপাত হয় তাহলেও কিন্তু হুইট গ্রো করে যায়। এবং যখন যে সমস্ত রিজিয়নে বৃষ্টিপাত হয় না, সেখানে আমরা প্রিভিয়াস ভিডিওতে পড়েছিলাম যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অর্থাৎ ওয়েস্টার্ন যে টেম্পারেট যে সাইক্লোনের ফলে আমাদের কি হয়, এই টাইমে একটা আমাদের নিম্নচাপ ক্রিয়েট হয়, সেখান থেকে যে প্রেসিপিটেশন অর্থাৎ যে বৃষ্টিপাতটা দরকার সেটা এখানে এই হুইট সেটা যে রিজিয়নে গ্রো করে সেখান থেকে সেটা লাভ করে। তাহলে বোঝা গেল এখানে যে রবি ক্রপ, তাহলে রবি ক্রপ মানে বৃষ্টিপাত কম লাগবে, এটা মনে রাখতে হবে। এন্ড রিকোয়ার্স কোল্ড গ্রোয়িং সিজন এন্ড ব্রাইট সানশাইন লাগবে। কখন? যখন এটা পেকে যাবে অর্থাৎ রাইপিং এর সময় কিন্তু গম যখন পাকবে তখন কিন্তু ব্রাইট সানশাইন লাগে। অর্থাৎ আমাদের যে বাংলায় যে চৈত্র মাস এবং বৈশাখ মাসের প্রথম দিক করে গমটা কিন্তু তুলে নেওয়া হয়, মানে সেই জন্য এটা কি হচ্ছে রবি ক্রপ। ঠিক আছে, এবার এর যে রেনফল সেটা তো আমরা বললাম যে যেহেতু রবি ক্রপ হচ্ছে, আমরা তো জানি আমাদের যে ওয়েদার ক্লাইমেটিক যে কন্ডিশন, আমাদের শীতকালে তো আমাদের বৃষ্টিপাত হয় না, খুবই কম হয়, যেটুকু হয় সেটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের ফলে হয়। সেই জন্য কিন্তু এখানে 50 থেকে 75 সেন্টিমিটার বৃষ্টিপাতের ফলে কিন্তু আমরা হুইট সেই সমস্ত রিজনে গ্রো করে যাই। তারপরে হচ্ছে দা টু ইম্পর্টেন্ট হুইট গ্রোয়িং জোন, অর্থাৎ দুটো ইম্পর্টেন্ট হুইট গ্রোয়িং জোন কোথায় কোথায়, একটা হচ্ছে গঙ্গা সাতলেজ প্লেন, নর্থ ওয়েস্টার্ন পার্টে আছে, নর্দার্ন পার্টে কি আছে গঙ্গা, এবং ওয়েস্টার্ন পার্টে ওই নর্থ ওয়েস্টার্ন পার্টে সতলজ, এবং যে সিন্ধুর যে টিউবিটারিজ অর্থাৎ যে সতলজ বিয়াস। ঠিক আছে, সতলজ এবং বিয়াস মাঝে কি ভাগড়ানাঙ্গাল প্রজেক্ট আছে, সেখান থেকে প্রপারলি ইরিগেশনের ফেসিলিটি পাওয়া যায়। সেই জন্য এখানে গঙ্গা সাতলজ প্লেন, এবং নর্থ যে ওয়েস্ট সেখানে কোথায় ব্ল্যাক সয়েল রিজিয়ন অফ ডেক্কান রিজিয়নে কিন্তু এই হুইটটা পাওয়া যাচ্ছে, মানে গ্রো করছে। ঠিক আছে, কারণ এই সমস্ত রিজিয়নে তো এই তো রেনফল তো হচ্ছে, এবং রেনফলটা না পেলেও কি হচ্ছে এখানে যে ড্যাম যে মাল্টি রিভার প্রজেক্ট যে ফেসিলিটি, সেখান থেকে কিন্তু আমরা ইরিগেশন পারপাসে ওয়াটারটাও আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবং লাস্টে দেখো মেজর হুইট প্রডিউসিং স্টেটস আর পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এন্ড রাজস্থান। এখানে কি বলেছে, তাহলে প্রথমেই আমরা কি আছে গঙ্গা সতলজ প্লেনে আছে, তাহলে গঙ্গা সতলজ প্লেনে, সতলজ প্লেনের মধ্যে কে আছে, পাঞ্জাব আছে। তাহলে এখানে প্রথম যে ফার্স্ট র্যাঙ্ক করে সে হচ্ছে কে, পাঞ্জাব। সেকেন্ড র্যাঙ্ক কে করছে প্রডিউসিং এ হরিয়ানা, থার্ড হচ্ছে উত্তরপ্রদেশ, ফোর্থ হচ্ছে বিহার, এবং ফিফথ হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে রাজস্থান। ঠিক আছে, এবার আমরা একটা আউটলাইন ম্যাপের মাধ্যমে দেখে নেব যে এটা মোরওভার একটা ইন্ডিয়ার একটা আউটলাইন ম্যাপ। তো এই ইন্ডিয়ার আউটলাইন ম্যাপে তাহলে আমাদের হুইট প্রডিউসিং এরিয়া কোনটা, প্রথমেই আমরা বলেছি এটা কিন্তু নর্থ ওয়েস্টার্ন পার্ট। এখান থেকে আমরা প্রথমেই প্রিভিয়াস ওয়াটার রিসোর্স চ্যাপ্টারে পড়েছিলাম যে এখান থেকে কি বেরিয়েছে, সিন্ধু নদী বেরিয়েছে, সিন্ধু থেকে সাতলাজ এবং সাতলাজে বিয়াস, এখানে ভাগড়ানাঙ্গাল ড্যাম। ঠিক আছে, সুতরাং এখানে সেই জন্য এই ভাগড়ানাঙ্গাল ড্যাম থাকার জন্য এই রিজিয়নটা এগ্রিকালচার ক্ষেত্রে পাঞ্জাব হরিয়ানা থেকে কিন্তু প্রসপারিটি লাভ করেছে। সুতরাং মেন যে রিজিয়ন, অর্থাৎ এখান থেকে স্টার্ট করে একদম স্টার্ট হচ্ছে একদম পাঞ্জাব হরিয়ানা থেকে আরম্ভ করে একদম ইউপি পর্যন্ত এর মেন রিজিয়ন, এই রিজিয়নটা। ঠিক আছে, এবং এর মধ্যে কি পড়ছে, এখানে গঙ্গা নদী তার রিজিয়নটা পড়ে যাচ্ছে একদম ওয়েস্ট বেঙ্গলের থেকে আরম্ভ করে বিহার এই পর্যন্ত। ঠিক আছে, এটা হয়ে গেল হুইট রিজিয়ন। আর এই দিক দিয়ে তোমার রাজস্থানের কিছু পোর্শন, এই পোর্শনটাতেও কিন্তু হুইট প্রডিউস হয়, এবং ডেক্কান বলতে এই রিজিয়নটা, অর্থাৎ আমরা অল ওভার বলতে পারি এই যে এই রিজিয়নটাতে আমাদের কিন্তু হুইট প্রডিউস হচ্ছে। ঠিক আছে, এবার এই রিজিয়নটাতে দেখা গেল যে কি বললাম যে এর যে অ্যানুয়াল প্রেসিপিটেশন দরকার, সেটা তো ড্যাম তো পেলো ভাগড়ানাঙ্গাল প্রজেক্ট থেকে, তো ওয়াটার ফেসিলিটি পেলো, গঙ্গা এবং তার টিউবিটারিজ থেকে ফেসিলিটি পেলো। বাদ বাকি যে এই যে রিজিয়ন গুলো, এই যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের ফলে যে রেনফল হয়, সেখান থেকে কিন্তু এই রিজিয়নটা কি করে রেনফল গেইন করে। সুতরাং ওভারঅল এই জায়গাটা আমরা কেন হুইটের জন্য ফেমাস সেটা বোঝা গেল। তার ফেভারেবল কন্ডিশন গুলো এখানে কি অ্যাভেলেবিলিটি আছে অর্থাৎ পাওয়া যাচ্ছে বলে এই জায়গাটা হুইটের জন্য কি হচ্ছে ফেমাস হয়েছে।
এবং এটা মনে রাখতে হবে, এই যে দেওয়া আছে মানে তোমাদের বইয়েও আছে এই এরকম করে যে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, এটা মনে রাখবে যে এটা যে মানে কোন যে স্টেটটার নামটা প্রথমে থাকবে সেটা হচ্ছে সেই ক্রপের ফার্স্ট প্রডিউসিং স্টেট। অর্থাৎ এখানে প্রথমে দেখবে যে পাঞ্জাব আছে, মানে পাঞ্জাব হচ্ছে এখানে এই হুইট প্রডিউসিং এর ক্ষেত্রে পাঞ্জাব কিন্তু প্রথম স্থান অধিকার করছে। তো বোঝা গেল হুইট সম্পর্কে। এবং এর পরের আমাদের যে একটি সিরিয়াল ক্রপ আছে অর্থাৎ জোয়ার, সেটা সেই সম্পর্কে দেখে নেবো। এবার আমরা মেজ দেখব, অর্থাৎ আমরা রাইস দেখলাম, প্যাডি, এবং তারপরে কি দেখলাম যে হুইট। ঠিক আছে, এবার মেজের ক্ষেত্রে দেখে নেবো কি হচ্ছে। মেজ বলছে এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট ক্রপ। কেন? কারণ ইট ইজ ইউজ ফর বোথ, দুটো ক্ষেত্রেই কিন্তু এই মেজ ইউজ হয়, ভুট্টা। ঠিক আছে, কি কি ক্ষেত্রে তোমরা ভুট্টা দেখেছো? ঠিক আছে, রাস্তাঘাটে বাজারে ভুট্টা মানে শিখে কি হয় যে ভুট্টা খাওয়া মানে লেবু দিয়ে খাওয়া হয়, এবং ভুট্টা থেকেও বিভিন্ন রকমের রুটি এবং বিভিন্ন রকমের আরো সমস্ত প্রোডাক্ট খাওয়া হয়। ঠিক আছে, ভুট্টা দিয়ে। তো এখানে কি হচ্ছে, একটা আমরা খাবার জন্য তো ভুট্টা ইউজ করছি, আর একটা হচ্ছে ফডার। ফডার মানে কি, অর্থাৎ পশু খাদ্য। ঠিক আছে, অর্থাৎ পশুদের জন্য খাবারের জন্য কিন্তু এই ভুট্টা কি হচ্ছে ইউজ হয়। ঠিক আছে, ভুট্টা যে দানাটা যে এরকম যে ভুট্টা যে গাছ, এই বড় যে ভুট্টা গাছ হলে এরকম বড় বড় পাতা থাকে, দেখো এখানে যে দানাটা ভুট্টা যে ধরে গেল এটা তো আমরা খেলাম, এই যে বড় বড় পাতাগুলো থাকে এগুলো কিন্তু স্টিকের মতো, এগুলো কিন্তু ফডার হিসাবে, পশু খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। সেই জন্য এটা হচ্ছে দুটো ক্ষেত্রেই কিন্তু এই মেজের ইম্পর্টেন্সটা রয়েছে। এবং আর সেকেন্ড বলছে কি, ইট ইজ এ খারিফ ক্রপ। ঠিক আছে, খারিফ ক্রপ মানে কি, এর মানে অনসেট অফ মনসুনে এটা স্টার্ট হবে। ঠিক আছে, এবং যেহেতু এটা খারিফ ক্রপ তাহলে তার ওয়াটার অ্যাভেলেবিলিটি, এর প্রচুর পরিমাণে জল লাগবে। যেহেতু তোমাদের বইয়ে জল কতটা লাগবে এর বলা নাই, কারণ কি এই ভুট্টা হচ্ছে একদম মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড এই ভুট্টাতে বিভিন্ন টাইপের ভুট্টা এখানে কি হয় কাল্টিভেট হয়। ঠিক আছে, একদম আমেরিকা থেকে আরম্ভ করে একদম ব্রাজিল পর্যন্ত। ঠিক আছে, ভারতেরও বিভিন্ন জায়গায় এই ভুট্টা কিন্তু প্রডিউস হচ্ছে, মানে কাল্টিভেট হয়। সেই জন্য কিন্তু এখানে দেওয়া নাই, কিন্তু যেহেতু অনসেট অফ মনসুনে রেনফল মোটামুটি, তাহলে আমাদের ধানের কত, প্যাডিতে কত, মানে আমরা রাইসে কত দেখেছিলাম যে মোর দ্যান 100 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা বলতে পারি যে মোর দ্যান 100 সেন্টিমিটার এখানে কি লাগবে, রেনফল লাগবে ভারতে। ঠিক আছে, তো আর কি টেম্পারেচার কত রিকোয়ার্ড, টেম্পারেচার রিকোয়ারমেন্ট 21 to 27 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, যেটা আমাদের বর্ষাকালে মোটামুটি আমরা যে টেম্পারেচার ভ্যারি করে। এবং অ্যান্ড গ্রোথ ওল্ড অ্যালোভিয়াম সয়েল, এবং পুরনো যে পলিমাটি সেখানে এই কোথায় এই মেজটা গ্রো করে। এবং এই মেজটা বিহারে যেমন যে বাজরার যে টাইম পরে আমরা বাজরা সম্পর্কে পড়বো মিলেটে, বাজরা যে প্রডিউসিং এর টাইমে কিন্তু এই মেজটা কিন্তু বিহারে কিন্তু প্রডিউস করা হয় এই মেজ। এবং বিহারে যে মেজটা প্রডিউস করা হয় সেখানে হাই ইয়েল্ডিং সিডস অর্থাৎ HYB সিডস ইউজ করা হয়, প্রপার ইরিগেশনের মাধ্যমেও কিন্তু বিহারে প্রচুর পরিমাণে মেজ কিন্তু প্রডিউস করা হয়। তাহলে এর মেজর প্রডিউসিং স্টেট আমরা দেখে নেবো। এর মেজর প্রডিউসিং স্টেট কে, প্রথমে কে আছে, কর্ণাটকা। ঠিক আছে, কর্ণাটক হচ্ছে প্রথম, সেকেন্ড মধ্যপ্রদেশ, থার্ড হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশ এন্ড তেলেঙ্গানা। তাহলে এটা হলো ওভারঅল মেজ। তাহলে এটা এর মেন ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স কি, এটা বোথ পারপাসে ইউজ হচ্ছে। একটা হচ্ছে ফুড হিসাবে ইউজ করছি আমরা, একটা হচ্ছে ফডার হিসাবে ইউজ করছি। এর সিজনাল, এটা কোন সিজনে এটা গ্রো হচ্ছে, এটা খারিফ সিজনে গ্রো হচ্ছে। খারিফ সিজনে গ্রো হলে মনে রাখবে যে কি এর ওয়াটার রিকোয়ারমেন্ট বেশি লাগবে। আর রবি সিজনে হলে, যে সমস্ত ক্রপ গুলো রবি সিজন হবে তাদের কি হবে, জলটা কম লাগবে, যেন হুইট। বোঝা গেল, এর মেজর প্রডিউসিং প্রথম স্টেট হচ্ছে কি যে কর্ণাটক, তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার এবং অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। ঠিক আছে, এরপরে যে ফুড ক্রপস আছে অর্থাৎ যে গ্রেন এর মধ্যে আছে সেটা আছে তোমাদের মিলেট। এখানে মিলেট হচ্ছে তিনটে, জোয়ার, রাগি এবং বাজরা, এই তিনটে কম্বিনেশনকে এটা হচ্ছে কোয়াস গ্রেন। ঠিক আছে, যেটা মিলেট যেটা বলবো সেই তিনটে কম্বিনেশনকে তাদেরকে আমরা বলছি মিলেট। এবার আমরা দেখে নেবো যে মিলেট কোন কোন রিজিয়নে গ্রো করছে এবং তার কি ফেভারেবল, তার জন্য কি কি ফেভারেবল ক্লাইমেটিক কন্ডিশন দরকার, সেটা আমরা নেক্সট স্লাইডে দেখবো। এবার আমরা লাস্ট মানে মেজর ফুড যে ক্রপস আছে আমরা দেখলাম, তার আমরা লাস্টের দিকে একদম চলে এসেছি। এখানে বলছে কি মিলেট।
এই মিলেট কোনো পার্টিকুলারলি কোনো সিঙ্গেল কোনো ক্রপকে কিন্তু মানে ফুড ক্রপকে কিন্তু মিলেট বলা হয় না, ঠিক আছে। কি বলেছে যে তিনটে যে আমাদের যে ফুড ক্রপ রয়েছে অর্থাৎ জোয়ার, রাগি, বাজরা, এই তিনটে অর্থাৎ জোয়ার, রাগি এবং বাজরা এবং রাগি ইজ কালেকটিভলি নোন অ্যাজ মিলেট ইন ইন্ডিয়া। এদেরকে তিনটেকে একত্রিত আমাদেরকে বলা হয় মিলেট ইন্ডিয়াতে, ঠিক আছে। ইট ইজ অলসো নোন অ্যাজ কোরাস গ্রেন। কোরাস গ্রেন হচ্ছে দানাগুলো এদের খুব মোটা মোটা হয়, ঠিক আছে। যেমন প্যাডি, হুইট, এদের দানাগুলো দেখবে কেমন পলিশ, একদম পলিশ টাইপের। পালসেস, বিভিন্ন ডালের যে দানাগুলো দেখবে সেগুলো একদম চকচকে, শাইনিং, একদম মনে হবে যে পালিশ করা আছে। কিন্তু এই জোয়ার, রাগি, বাজরা এদের যে দানাগুলো মোটা মোটা হয় এবং কি হয় একটু কোরাস, একটু বড় মোটা টাইপের হয়, ঠিক আছে। এবং এই যে মিলেট এর কিন্তু একটা নিউট্রিশনাল ভ্যালু আছে, সেজন্য ইট হ্যাজ হাই নিউট্রিশনাল ভ্যালু। সেজন্য যেমন উদাহরণ হিসাবে কি বলেছে, যেমন রাগি, রাগিতে কি আছে, রাগিতে পাওয়া যায় ভেরি রিচ ইন আয়রন, ক্যালসিয়াম এন্ড আদার মাইক্রোনিউট্রিয়েন্টস। রাগি কিন্তু একটা খুবই একটা নিউট্রিশিয়াস একটা ফুড গ্রেন, ঠিক আছে। আমাদের এই যে হেলথ ইস্যু, আমাদের যে বিভিন্ন রকম যে ভাত রুটি খাওয়ার জন্য এখন তো আমরা তো অনেকে তো হেলথ কনসিয়াস হয়ে পড়ছি এবং হেলথ রিলেটেড অনেক ডায়েট আমরা কিন্তু একদম প্রপার এক নিউট্রিশিয়াস ডায়েট আমরা কিন্তু তৈরি করি। এই নিউট্রিশিয়াস ডায়েট তৈরির ক্ষেত্রে কিন্তু এই জোয়ার, রাগি, বাজরা মিক্সে কি একটা রুটি, যেটা অর্থাৎ রুটি অনেকে ডাক্তারে খেতে বলে, ঠিক আছে। কেন খেতে বলে? এটা খেতে অতটা হয়তো সুস্বাদু নয়, কিন্তু ইট হ্যাজ গ্রেট নিউট্রিশিয়াস ভ্যালু, ঠিক আছে। সেই জন্য যেমন রাগির রুটি অর্থাৎ রাই ইজ এ ভেরি, এর মধ্যে আয়রন আছে, ফাইবার থাকে, ক্যালসিয়াম থাকে, এই সমস্ত জিনিসগুলো প্রচুর পরিমাণে এই মিলেটের মধ্যে থাকে। অর্থাৎ এবার মিলেট তাহলে কোথায় কোথায় উৎপাদিত হয়? মিলেট মনে রাখবে অ্যাকচুয়ালি একদম যেখানে রেনফল একদম হয় না বললেই চলে, অর্থাৎ এই রেনফল হয় কিন্তু এই যে মিলেটগুলো প্রডিউস হতে কিন্তু খুব কম পরিমাণে কিন্তু জল লাগে, একদম লাগে না বললেই চলে। এবার দেখে নেবো তাহলে প্রথমে আছে জোয়ার, ঠিক আছে। জোয়ার কি বলছে? ইট ইজ দ্য থার্ড মোস্ট ইম্পর্টেন্ট ফুড ক্রপ, অর্থাৎ এটা থার্ড মোস্ট ইম্পর্টেন্ট ফুড ক্রপ উইথ দ্য রেসপেক্ট টু এরিয়া অ্যান্ড প্রোডাকশন, অর্থাৎ এরিয়া এবং প্রোডাকশনের ক্ষেত্রে এখানে মিলেটটা হচ্ছে, জোয়ারটা হচ্ছে থার্ড পজিশন কি করে সিকিউর করে। তাহলে প্রথমে প্যাডি, তারপরে সেকেন্ড হচ্ছে হুইট এবং থার্ড হচ্ছে এরিয়া, এবং যতটা রিজিয়নে চাষ করা হয় সেই এরিয়া এবং তার প্রোডাকশনের ভিত্তিতে জোয়ার কিন্তু থার্ড মেজর ইম্পর্টেন্ট ফুড গ্রেন, প্রডিউসিং ফুড গ্রেন, ঠিক আছে। তারপরে কি বলছে? ইট ইজ রেন ফেড ক্রপ মোস্টলি গ্রোন ইন ময়েস্ট এরিয়া, একদম একটু ভিজে স্যাঁতসেঁতে জায়গা হলেই কিন্তু এটা কিন্তু একটু যে মাটিতে হয়তো দেখা গেল যে ময়েশ্চার কন্টেন্ট একটু বেশি রয়েছে, ঠিক আছে, বা সেই সমস্ত ময়েশ্চার কন্টেন্ট থাকলেই কিন্তু এখানে জোয়ার গ্রো করবে। এক্সটার্নালি সেখানে কিন্তু আর ইরিগেশন কিন্তু দরকার পড়ে না, ঠিক আছে। হোয়ার হার্ডলি নিডস অ্যান ইরিগেশন, যেটা বললাম একদম ইরিগেশন লাগে না বললেই চলে, এটা এমনিতেই হয় যে ময়েশ্চার এরিয়াতেই এমনি গ্রো করে। আর এটা কি কোন কোন রিজিয়ন অর্থাৎ কোন কোন স্টেটস তাহলে এখানে কি করছে? জোয়ার রিজিয়ন প্রডিউসিং এর ক্ষেত্রে কোন কোন মানে প্লেস স্থান দখল করে আছে? মেজর প্রডিউসিং স্টেট তাহলে কি? প্রথম হচ্ছে কে? মহারাষ্ট্র, সেকেন্ড হচ্ছে কে? কর্ণাটক, থার্ড হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং ফোর্থ হচ্ছে মধ্যপ্রদেশ। বুঝে গেল? তাহলে এটা গেল তোমার জোয়ার। এবার তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে বাজরা। তাহলে বাজরা কি? বাজরাও কিন্তু এটাও কিন্তু মিলেট এবং এরও কিন্তু এই যে কোরাস গ্রেন, অর্থাৎ এরও কিন্তু দানাগুলো খুব মোটা মোটা আর কি, অমসৃণ, আনস্মুথ। সেখানে কি হচ্ছে? গ্রোথ ইন স্যান্ডি সয়েল, অর্থাৎ বালুকাময় যে মাটিতে আর কি বালি বেশি থাকে সেই মাটিতে এটা কিন্তু এই বাজরাটা গ্রো করে, বেশি ভালো ওয়েল ডেভেলপড হয়। অ্যান্ড স্যালো অর্থাৎ ব্ল্যাক সয়েল, অর্থাৎ মানে ডেপথ বেশি নয়, অগভীর কি হয় কৃষ্ণ মৃত্তিকাতে কিন্তু এটা বাজরাটা গ্রো করে। তাহলে কৃষ্ণ মৃত্তিকা রিজিয়ন তোমরা মনে করো যে কোন মানে মেজর মানে কোন জায়গাটাতে কৃষ্ণ মৃত্তিকা রিজিয়ন আছে? ডেকান রিজিয়নটা। তাহলে ডেকান রিজিয়নের আশেপাশে কি হবে? এই জোয়ার, রাগি, বাজরা এইগুলো কিন্তু কি করবে? কোরিলেট করবে। সেজন্য মেজর প্রডিউসিং স্টেট দেখো এবার রাজস্থান, ঠিক আছে। রাজস্থান, কারণ রাজস্থানে বৃষ্টিপাত কম হয়, এটা মেইনই হচ্ছে যে সমস্ত রিজিয়নে বৃষ্টিপাত কম হয় সেখানে মিলেট প্রডিউস হয়। তাহলে এখানে রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এন্ড হরিয়ানা, অর্থাৎ বাজরা উৎপাদনে রাজস্থান কিন্তু ফার্স্ট স্থান অধিকার করে। তারপর হচ্ছে
রাগি। রাগি কি? রাগিও কিন্তু এদের এই মিলেটের মধ্যে একটা পার্ট। এই গ্রোজ ইন ভেরি ড্রাই রিজিয়ন, এটাও কিন্তু খুব ড্রাই রিজিয়নে গ্রো করে, এবং অ্যান্ড গ্রোজ ওয়েল ইন সলো ব্ল্যাক, অর্থাৎ অগভীর কালো কৃষ্ণ মৃত্তিকা, রেড সয়েল, স্যান্ডি অ্যান্ড লোমি, অর্থাৎ পলি টাইপের আর কি, মানে সূক্ষ্ম মসৃণ যে মাটি, সেই মাটিতে কিন্তু এই লোমি সয়েলে কিন্তু এই রাগি তোমাদের গ্রো করে। ঠিক আছে, এর প্রডিউসিং স্টেট কি কি তাহলে? এবং এই ডেক্কান, ওই যে বললাম ডেক্কান প্ল্যাটোর অর্থাৎ আশেপাশের রিজিয়নটাতেই কিন্তু এই মিলেট গ্রো করে। তাহলে এর কিন্তু কর্ণাটক হচ্ছে ফার্স্ট প্লেস। তাহলে কর্ণাটক কিন্তু দেখো এখানে মহারাষ্ট্র হচ্ছে প্রথম, হচ্ছে কিসের জন্য? জোয়ারে। সেকেন্ড হচ্ছে কিন্তু কর্ণাটক হচ্ছে জোয়ারে, সেকেন্ড প্লেস করছে কর্ণাটকে। কিন্তু আবার এই রাগির ক্ষেত্রে কর্ণাটক কিন্তু ফার্স্ট প্লেস অকুপাই করছে, তাই না? আবার তামিলনাড়ু হচ্ছে সেকেন্ড, হিমাচল প্রদেশ, তারপর উত্তরাখণ্ড, সিকিম, ঝাড়খণ্ড এবং অরুণাচল প্রদেশ। এই প্রত্যেকটা রিজিয়নে কিন্তু কি হচ্ছে? তোমার রাগি উৎপাদিত হচ্ছে। বোঝা গেল তাহলে? তাহলে এখানে মিলেট মানে কি? মিলেট মানে কি বুঝলাম তাহলে? মিলেট মানে কোনো পার্টিকুলার কোনো সিঙ্গেল ক্রপ নয় কিন্তু, ঠিক আছে? মিলেট মানে হচ্ছে এই যে তিনটে যে ক্রপ, তাকে আমরা কালেকটিভলি ইন্ডিয়াতে আমরা কি বলছি? মিলেট বলছি, এবং যেটা মোস্টলি ড্রাই রিজিয়নে গ্রো করে, ঠিক আছে? এবং এই যে মিলেটে কি আছে? তার হাই নিউট্রিশিয়াস ভ্যালু আছে, এবং তার মধ্যে সবকটা থেকে যে জোয়ার হচ্ছে কি দ্য থার্ড মোস্ট ক্রপ উইথ রেসপেক্ট টু কি এরিয়া অ্যান্ড প্রোডাকশন, অর্থাৎ হুইট এবং তোমার প্যাডির পরেই কিন্তু কি করছে? জোয়ার কিন্তু থার্ড পজিশন অকুপাই করছে। এরপরে আমরা যে স্লাইডটা করবো সেটা আমাদের ভিডিও, আমরা সেই স্লাইডের মধ্যে ভিডিওটা শেষ করব, যেটা হবে পালসেস। ঠিক আছে, পালসেসও একটা দানা, ঠিক আছে, একটা দানা শস্য যাকে আমরা গ্রেন বলি। আমরা এই ভিডিওটার প্রথম আজ কি সম্পর্কে পড়ছি? আজ গ্রেনের মধ্যে পড়ছি। এর নেক্সট ভিডিও আমরা করব আদার দ্যান গ্রেন। তাহলে এবার নেক্সট স্লাইড আমরা দেখে নেবো যে পালসেস এর ইম্পর্টেন্স কি, আমাদের পালসেস কি, তাদের ইম্পর্টেন্স, এবং কোন কোন রিজিয়নে পালসেস বেশি গ্রো করে, এবং পালসেস গ্রো করলে কিভাবে যে ক্রপ রোটেশন, যে ক্রপিং বা যে এগ্রিকালচারের যে রোটেশনাল যে এগ্রিকালচার হচ্ছে, সেগুলোকে মাটির ফার্টিলিটি কিভাবে বিভিন্ন রকম আমাদের ডাল চাষ, অর্থাৎ যে পালসেস ইরিগেশনের মানে এগ্রিকালচারের ফলে কিভাবে সে মাটির ফার্টিলিটি আমরা আবার রিগেন করতে আমাদের পালস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা আমরা আবার নেক্সট স্লাইডে দেখে নেব। এবার আমরা পালসেস সম্পর্কে পড়বো। পালসেস অর্থাৎ ডাল। প্রিভিয়াস স্লাইডে আমরা কি দেখলাম? যে মানে কোন রিজিয়নে যে নর্থ রিজিয়নটা কি তাদের স্টেপল ক্রপ কি? হুইট। আবার ওয়েস্ট বেঙ্গল থেকে আরম্ভ করে উড়িষ্যা, তারপর আসাম, কোস্টাল রিজিয়নে যতগুলো, তামিলনাড়ু, এই সমস্ত রিজিয়নের স্টেপল ফুড হচ্ছে রাইস। ঠিক আছে, কিন্তু অল ওভার ইন্ডিয়াতে স্টেপল ফুড হুইট বা রাইস যাই হোক না কেন, ডাল কিন্তু ম্যাক্সিমাম অল ওভার ইন্ডিয়া প্রত্যেকের বাড়িতে কিন্তু ডাল একটা এমনই একটা জিনিস যে প্রত্যেকের বাড়িতে কিন্তু প্রত্যেকটা দিনই কিন্তু তৈরি হয়। ঠিক আছে, সুতরাং এই যে ডাল কেন তৈরি হয়? কারণ এই ডালের প্রচন্ড নিউট্রিশিয়াস মানে ভ্যালু আছে। ঠিক আছে, পার্টিকুলারলি কারা? যারা নন ভেজ, ঠিক আছে, অর্থাৎ যারা ভেজিটেরিয়ান, নন ভেজ নয় সরি, যারা ভেজিটেরিয়ান, তাদের ক্ষেত্রে ডাল কিন্তু একটা সোর্স অফ প্রোটিনের একটা মানে রোল প্লে করে। সেজন্য ডাল কিন্তু অল ওভার দ্য ইন্ডিয়া প্রত্যেকের বাড়িতেই রান্নাঘরে দেখবে ডাল, কোনো না কোনো একটা ডাল বর্তমান রয়েছে। ঠিক আছে, সুতরাং এই ডাল কেন কি জন্য থাকে দেখো। এবার ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অ্যান্ড কনজিউমার অফ দ্য কি পালসেস। ইন্ডিয়া সেই জন্য হচ্ছে কি, ইন্ডিয়া তো হিউজ পপুলেশন, তাই তো, হিউজ পপুলেশন থাকার জন্য, এবং কি বললাম যে প্রত্যেকের বাড়িতে কিন্তু অল ওভার ইন্ডিয়া, কাশ্মীর থেকে একদম কন্যাকুমারী পর্যন্ত, এদিকে অরুণাচল থেকে একদম গুজরাট পর্যন্ত, প্রত্যেকটা স্টেটে প্রত্যেক জনের কিচেনে দেখবে তোমার ডাল রয়েছে। তো সুতরাং এই যে এত আমাদের হিউজ পপুলেশন, তাই হিউজ পপুলেশনের জন্য ফুড সিকিউরিটির জন্য, তাদের নিউট্রিশিয়াস ভ্যালুর জন্য কিন্তু ডাল কি হয়, আমাদেরকে প্রডিউস করতে হয়। এবং সেই জন্য কি হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে লার্জেস্ট যেমন প্রডিউসার, সেরকম লার্জেস্ট কনজিউমারও কিন্তু। ডাল যেমন প্রডিউস করে সেরকম কনজিউমও করে ইন্ডিয়াতে। এবার আর কি, দেয়ার আর দ্য মেজর সোর্স অফ প্রোটিন ইন দ্য ভেজিটেরিয়ান ডায়েট, যেটা বললাম যে এই ডাল হচ্ছে কি, যারা ভেজিটেরিয়ান অর্থাৎ তাদের ক্ষেত্রে ডাল একটা মানে মেজর
প্রোটিনের সোর্স হিসাবে কাজ করে, সেটা হচ্ছে ডাল। থার্ড হচ্ছে মেজর পালস। তাহলে কি কি ডাল পাওয়া যায় আমাদের? একটা হচ্ছে তুর বা যাকে বলে আরহার ডাল, উড়দ, মুগ, মসুর, পিস অর্থাৎ যে মটর, সেটা হচ্ছে গ্রিন পিসও হয় অর্থাৎ, আর এমনি যে আমাদের মটরশুটি যেটা বলি, আর একটা হচ্ছে গ্রাম। গ্রাম মানে হচ্ছে তোমার বুট কলাই যাকে বলে বাংলায়, ঠিক আছে। তো এই যে ডাল তো আমরা দেখলাম, ডালের না ইম্পর্টেন্স তো আমরা বুঝলাম, ঠিক আছে। এবং এই যে ডাল তাহলে কি করতে পারে, এটা কোন ক্রপ? এটা খারিফ ক্রপ হবে ডাল, না এটা রবি ক্রপ হবে, ঠিক আছে। কারণ ডালের জন্য কি বলেছে, পালসেস নিড লেস ময়েশ্চার, একদম মিনিমাম ময়েশ্চার লাগে, এন্ড সার্ভাইভ ইভেন ইন এ ড্রাই কন্ডিশনেও কিন্তু এটা কি করে সার্ভাইভ করতে পারে পালসেস। সেজন্য পালসেস, তাহলে ডালের জন্য কি লাগে, তাহলে রবি সিজন হবে না খারিফ সিজন হবে? তাহলে ডালের জন্য অবভিয়াসলি রবি সিজন হবে। খারিফ সিজনে কোন সমস্ত ক্রপ গুলো গ্রো করে, যেগুলো মানে ওয়াটার ইন্টেন্সিটি, মানে অর্থাৎ ওয়াটারের বেশি সাপ্লাই লাগে যে সমস্ত প্ল্যান্ট গুলোতে। সেজন্য কি ডাল এখানে কি বলছে, ডালের জন্য লেস ময়েশ্চার দরকার, এবং তারা কোথায় সার্ভাইভ করতে পারে, ইন একদম এক্সট্রিম ড্রাই কন্ডিশনে কিন্তু মিনিমাল একদম রেনফল প্রেসিপিটেশনের জন্য কিন্তু ডাল হতে মানে ডাল গাছ অর্থাৎ বিভিন্ন রকমের পালসেস চাষ কাল্টিভেট করা হয়। তো এটাতে গেল আমাদের নিউট্রিশিয়াস ভ্যালু থেকে, এবং এর ইম্পর্টেন্স আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। এর বাইরেও কিন্তু ডালের কিন্তু আরো কিন্তু মানে অর্থাৎ এনভায়রনমেন্টালও কিন্তু এর একটা ইম্পর্টেন্স আছে। এ কি হবে, মাটির যে ফার্টিলিটি, যে ওভার এক্সেসিভ মানে এই যে এগ্রিকালচারের ফলে মাটি কি করে, তার ফার্টিলিটি লুজ করে ন্যাচারালি। তো সেই ন্যাচারালি ফার্টিলিটি লুজ করার ফলে তাহলে কি হবে, তো ফুড ক্রাইসিস হবে, ঠিকঠাক মানে ফলন বেশি হবে না, ঠিক আছে। উপরন্ত সেখান থেকে এনভায়রনমেন্টাল প্রবলেমও হতে পারে ডিগ্রেডেশন বলে। তো এই যে মাটির যে আবার পুনরায় যে তার ফার্টিলিটিটাকে রিস্টেন করার জন্য, রিগেন করার জন্য এই পালসেস কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। কি করে, কি বলেছে দেখো, বলছে অল দিস ক্রপস, অর্থাৎ এই অল দিস ক্রপ মানে অল দিস পালসেস কি আছে, এক্সেপ্ট শুধু অরহর ডালকে বাদ দিয়ে, helps in restoring the soil fertility by the fixing nitrogen from the air. মাটির মানে যে ফার্টিলিটি, উর্বরতা নির্ভর করে মাটির উপরে কতটা নাইট্রোজেনের পরিমাণ আছে সেটার উপর নির্ভর মানে বেস করে। আমাদের বায়ুমণ্ডলে তো আমরা জানি যে বায়ুমণ্ডলে আমাদের কত পার্সেন্ট নাইট্রোজেন আছে, একদম আমরা বলতে পারি 78%, ঠিক আছে। 72% এর উপর মোর দ্যান নাইট্রোজেন আছে। তো বায়ুমণ্ডলে তো এত নাইট্রোজেন আছে, কিন্তু মাটিতে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ কিন্তু অতটা নেই। সুতরাং যত পরিমাণ নাইট্রোজেন মাটিতে স্থিতিকরণ হবে, তত পরিমাণ কিন্তু মাটির ফার্টিলিটি কিন্তু বেশি হবে, গ্রো করবে। এবং এই ফার্টিলিটিটাকে গ্রো করতে হেল্প করে কে, পালসেস। কিভাবে করে, যে মাটির অর্থাৎ পালসেস বিভিন্ন ডাল গাছে, অর্থাৎ যে এই মুগ, মসুর, এই সমস্ত পিস, এই সমস্ত এইগুলো যখন কাল্টিভেট করা হয়, এর শিকড়গুলো খুব আলগা হয়, ঠিক আছে। এবং এর শিকড়ে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, যেমন হচ্ছে অ্যাজিটোব্যাক্টস, ক্লস্ট্রিডিয়াম। এই ব্যাকটেরিয়াগুলো কি করে, ডাইরেক্টলি তোমার এয়ার থেকে নাইট্রোজেন নিয়ে কিন্তু মাটির মধ্যে কি করে স্থিতিকরণ করে, অর্থাৎ মাটির মধ্যে সেই নাইট্রোজেনকে একবার আবার মিশিয়ে দেয়। তার ফলে মাটির মধ্যে এইভাবে এই ব্যাকটেরিয়ার দ্বারা এই নাইট্রোজেন মিশে যাওয়ার ফলে কি হচ্ছে, মাটি আবার তার রিগেন হচ্ছে, রেজুভেনেট হচ্ছে, ঠিক আছে। মাটি আবার ফার্টিলিটি আবার তার ফিরে পাচ্ছে। তাহলে সুতরাং আমাদেরকে যেমন একদম নিউট্রিশিয়াস যে ভ্যালু আমাদেরকে পালসেস দিচ্ছে, তার সাথে সাথে কি করছে, মাটির ফার্টিলিটিকেও মেনটেন করার জন্য আমাদের এই পালসেস কাল্টিভেশন কিন্তু খুবই জরুরি। তার বাইরে কি হচ্ছে, সেই জন্য কি হচ্ছে, এই যে তার এই যে মানে ফিক্সিং নাইট্রোজেন ফ্রম দ্য এয়ার, এই ক্যাপাসিটির জন্য, সেই জন্য ম্যাক্সিমাম জায়গা থেকে রোটেশনাল ক্রপ হিসাবে এই তোমার পালসেসকে ইউজ মানে কাল্টিভেট করা হয়। তাহলে রোটেশনাল ক্রপ হিসেবে মানে পালসেসকে কিভাবে কাল্টিভেট করবে, দেখা গেল একটা মেজর ক্রপ লাগালো, ঠিক আছে। সেই মেজর ক্রপ কি হলো, মাটির ফার্টিলিটিটা কি করলো, একদম নষ্ট করলো। তারপরে আবার সেই রিজিয়নটা, সেই জমিতেই আবার দেখা গেলো যে পালসেস কাল্টিভেট করা হলো। তাহলে পালসেস কাল্টিভেট করা মানে আবার সে কি করলো, আবার সে হাওয়া মানে বায়ু থেকে কি করলো, নাইট্রোজেনকে নিয়ে আবার মাটির মধ্যে কি করলো, স্থিতিকরণ করলো, যার ফলে আবার মাটিতে ফার্টিলিটি আবার কিন্তু পুনরায় ফিরে পেল। সেই জন্য কি বলেছে, therefore there are the mostly grown in rotation with other crop. আদার ক্রপের সাথে রোটেশন করা হয়, তার মেন পারপাসের জন্য এটাই, যে রিস্টোরিং দ্য সয়েল ফার্টিলিটি বাই দ্য ফিক্সিং নাইট্রোজেন ফ্রম দ্য এয়ার। বোঝা গেছে। তাহলে এবার এই ডালের জন্য কোন কোন স্টেট
কোথায় রয়েছে আমরা দেখবো ডাল প্রডিউসিং এর জন্য। তাহলে প্রডিউসিং স্টেটস কোনগুলো হচ্ছে? মেন হচ্ছে ফার্স্ট যে র্যাঙ্ক হচ্ছে সে হচ্ছে মধ্যপ্রদেশ, ঠিক আছে, সেকেন্ড হচ্ছে রাজস্থান, থার্ড হচ্ছে মহারাষ্ট্র, ঠিক আছে, এবং উত্তরপ্রদেশ অ্যান্ড কর্ণাটকা। বুঝতে পারলাম? তাহলে প্রত্যেকটা যে আমাদের ফুড গ্রেনের মধ্যে আমরা বুঝতে পারলাম যে ডাল একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, সয়েল ফার্টিলিটিকেও কি করছে, ডাল রিস্টোর করছে, এবং তার সাথে সাথে আমাদের যে ভেজিটেরিয়ান থেকে এবং নন ভেজ প্রত্যেকের কিন্তু আমাদেরকে নিউট্রিশিয়াস ভ্যালু আমাদেরকে প্রোভাইড করছে কি, সেটা ডাল। ঠিক আছে, তো এটা তোমাদের হলো আজকের তোমাদের যে ফুড ক্রপ, অর্থাৎ ক্রপের মধ্যে আমরা কি দেখলাম, প্রথমে আমরা বলেছিলাম ক্রপের মধ্যে দুটো ডিভিশন, একটা হচ্ছে ফুড ক্রপ, একটা হচ্ছে নন ফুড ক্রপ। এবং নন ফুড ক্রপের মধ্যে ফুড ক্রপের মধ্যে কি দেখলাম, আজকে আমরা পড়লাম গ্রেন, এবং আরেকটা বললাম যে ক্রপ আদার দ্যান গ্রেন। ঠিক আছে, এবং পরের ভিডিওতে আমরা আলোচনা যে নেক্সট যে ভিডিওটা করব, নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ক্রপস আদার দ্যান গ্রেন, মানে কোন কোন, মানে গ্রেন নয়, এগুলো তো সব গ্রেন, ঠিক আছে, এই যে মিলেট, জোয়ার, হুইট, প্যাডি, এগুলো তো সব গ্রেন। এর পরের ভিডিওটা আমরা করব যেগুলো গ্রেন নয়, যেমন টি, কফি, ঠিক আছে, সুগার কেন, এই সমস্ত। এবং তারপরে যে তার সঙ্গে রিলেটেড আছে নন ফুড ক্রপ, যেগুলো আমাদের আমরা কাল্টিভেটও করছি কিন্তু সেগুলো আমাদের খাবার জন্য নয়, যেমন হচ্ছে তার মধ্যে হচ্ছে ফাইবার ক্রপ, যেমন আছে কটন, তারপরে তোমার জুট, ঠিক আছে, রাবার, এই সমস্ত। সো এই ভিডিওটা এই পর্যন্ত, এখানে আমরা ভিডিওটা শেষ করব। সো still there, stay connected and keep learning and subscribe my channel Radical Learning. Thank you for watching.